রিসর্টে ফিরে এসে তের হাত ছেড়ে দিল জাঙ্কুক। এটা কি ছিল? কোনটা? কাইকে চড় মারলেন কেন? কেন? চড় মারাতে ব্যথাটা কি ওর গালে না লেগে তোমার গালে লেগেছে? জাঙ্কুকের এমন বাঁকা কথায় কপাল কুঁচকাতে আজব, এইভাবে কথা বলছেন কেন? তো কিভাবে বলবো, চড় মেরেছি বেশ করেছি, প্রয়োজনে আরো কয়েকটা মারবো। তুমি পাল্টা প্রশ্ন করো কেন? আরে ভাই বুঝিয়ে বললেই তো হতো, হঠাৎ করে চড় মারা কি ছিল ওখানে? গার্লফ্রেন্ডকে অন্য পুরুষ স্পর্শ করলে সেই পুরুষকে চড় মারা বয়ফ্রেন্ডের জন্মগত অধিকার। আমি আপনার গার্লফ্রেন্ড নই। জিমিনের ভুলভাল আইডিয়ার জন্য আর কাইকে পিছু ছাড়ানোর জন্য অভিনয়টা করতে হচ্ছে, নয়তো কখনো করতাম না। জাঙ্কুক এবার হঠাৎই প্রচন্ড রেগে যায়। তের দুই বাহু শক্ত করে চেপে ধরে মৃদু চিৎকার দিয়ে তারপর বলে, কাই স্পর্শ করবে কেন তোমাকে? তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে চট করে প্রশ্ন করে ফেলে, তাতে আপনার কি? জাঙ্কুক হাত সরিয়ে নেয় তের বাহু থেকে, দৃষ্টি নরম হয়ে এলো। কিছু সময় নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলে, জানি না। কাই আমাকে স্পর্শ করতে আপনি ওর গালে চড় মারলেন, আপনিও তো আমার কেউ না, তাহলে আপনি বারবার স্পর্শ করেন কেন আমায়? তের প্রশ্নে জাঙ্কুক শান্ত দৃষ্টি নিয়ে তাকালো তের দিকে। কিছু না বলে এক দৃষ্টিতে তের মুখ পানে তাকিয়েছে ও, যেন মুখের দিকে তাকিয়ে অজস্র মাস অজস্র বছর কাটিয়ে দিতে পারবে। জাঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হচ্ছে তের। পুনরায় জিজ্ঞেস করে, কি হলো, কথা বলছে না কেন? আপনি আমাকে বারবার স্পর্শ করেন কেন বলুন? তোমাকে বলতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য, 1000 বার বাধ্য। আমাকে স্পর্শ করবেন আর আমাকে স্পর্শ করার কারণ বলতে চাইবেন না, বলতে বাধ্য নই এটা বলবেন, এটা তো হবে না। এই জীবন জাঙ্কুক কাউকে কোনো জবাবদিহি করা পছন্দ করে না। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে হন হন করে চলে যায়। এই জাঙ্কুকের যাওয়াটা দিকে তাকিয়ে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, অদ্ভুত রক্ত। ঘন্টাখানিক আগে বিছানা কান দিতে এসেছে এদের পুরো টিম। স্বচ্ছ পানির নিচে ছোট বড় পাথর সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা ছেয়ে আছে সকলের মনে। সবাই নিজেদের মতো ঘোরাঘুরি করছে। জিমি নিয়নু তিনজনে পানিতে নেমে হই হুল্লোড় করছে। জিমি দূরে দাঁড়িয়ে সমস্তটা রেকর্ড করছে। একে অপরকে ভেজানোর প্রয়াস চলছে। তে আর জিমি দুজনে মিলে ইয়নুকে ভেজাচ্ছে, যার দরুন বেচারা প্রায় ভিজে গেছে সম্পূর্ণ। ইয়নু এক হাতে তেমন ভাবে ওদের ভেজাতে পারছে না। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে এসবই দেখছিল। হঠাৎ করে চুপ করে কায়ের দিকে। ছেলেটা অদ্ভুত ভাবে দেখছে তেকে। জাঙ্কুক ফের তের দিকে তাকায়। আকাশি রঙের কুর্তি পরেছে তে, কোমর সমান কুর্তি প্রায় ভিজে এসছে। পুরোপুরি ভিজলে শরীরের স্ট্রাকচার স্পষ্ট ভাবে ফুটে উঠবে। কায়ের চাহনির মানে বুঝতে পেরে জাঙ্কুকের মেজাজ পুরো বিগড়ে গেল। পরপর কয়েকটা শ্বাস ফেলে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল তের দিকে। তেকে টেনে পানি থেকে নিয়ে আসে। পেছনে জিমিন আর ইয়নু আসে। তের হাত ছেড়ে দিয়ে তাদের দাঁত চেপে পর বলে, হালকা রঙের জামা পরে পানিতে নেমেছো কেন? তে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে মেজাজ আরো বিগড়ে যায়। সেন্স নেই কোনো? হালকা রঙের জামা পরে পানিতে নেমে ভিজলে যে শরীরের পুরো স্ট্রাকচারে স্পষ্টভাবে বোঝা যায়, সেই সবের একদম ধ্যান নেই তোমার? নাকি ইচ্ছে করে নিজের আকর্ষণীয় অঙ্গগুলো সবাইকে দেখিয়ে বেড়ানোর ইচ্ছে হয়েছে? কাই যে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেগুলো চোখে পড়ে না? জাঙ্কুকের এমন কথা দিয়ে গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তেকে কাঁদতে দেখে জাঙ্কুকের রাগটা আরো বেড়ে গেল। মৃদু চিৎকার দিয়ে এবার বলে, ন্যাকাদের মতো আবার কাঁদছে। এই জিমিন, ওকে আমার চোখের সামনে থেকে সরা, ওকে একদম সহ্য হচ্ছে না আমার। এই বলে নিজেই হন হন করে চলে গেল ওখান থেকে। তেকে বুকে জড়িয়ে নিল জিমিন। ইয়নুদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না তো, এভাবে ফ্যাস ফ্যাস করে কাঁদার কি আছে? ভালো জন্যই তো বলেছে জাঙ্কুক ভাই। জিমিন তেকে সোজা করে দাঁড় করায়। সব দোষ আমাদের, তে তো পানিতে যেতেই চাইছিল না, আমরাই জোর করে ওকে নিয়ে গেলাম। আমাদের জন্যই তো ভাইয়া এতগুলো বকা শোনালো ওকে। জিমিনের কথায় ইয়নু সায় দেয়। জিমিন এবার তেকে উদ্দেশ্য করে বলে, তুই তো পুরোপুরি ভিজিসনি, কিছু হয়নি, সব ঠিকঠাক আছে, কাঁদে না দোস্ত। তোর ভাইয়ের ধারণা আমি খুব বাজে মেয়ে, তাই না? ইচ্ছে করে সবাইকে। তের পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগে কাই এসে দাঁড়ালো সেখানে। তেকে উদ্দেশ্য করে বলে, কাঁদছো কেন তুমি? এতক্ষণ তো খুবই ভালো লাগছিল দেখতে, একদম হট। কাইয়ের গালে সজোরে একটা থাপড় বসিয়ে দিল তে। রাগান্বিত স্বরে বলে, এই
চেষ্টা করবেন না। আর আমাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা তো নয়। কথাগুলো বলে দিয়ে ওখান থেকে প্রস্থান করে। আর সাথে জিমিন আর ইউনো কাই গালে হাত দিয়ে দিয়ে যাওয়ার দিকে তাকিয়ে ক্রোধ নিয়ে বলে, আজ হোক বা কাল এই পাখিকে তো আমার খাঁচায় বন্দি করবই, আর এর দিমাগ একদম মাটিতে মিশিয়ে দেব আমি। বি রেডি। সব স্টুডেন্টের প্রায় সমস্ত জায়গা ঘোরাঘুরি প্রায় শেষ। প্রত্যেকটা জায়গায় মন ছুঁয়ে যাওয়ার মতো। সবগুলো জায়গাতে ভীষণ ভালো লেগেছে। 3 দিনের ট্যুরটা আজীবন মনে থাকবে ওর। সিলেট একটু স্মরণীয় হয়ে থাকবে ওদের কাছে। বাস ছেড়েছে মিনিট 10 আগে। তে যা জিমি পাশাপাশি বসছে ইউনু আর জেনি। সেদিনের পর তে আর জাঙ্কুকের সামনে পড়েনি। দেখা হলেও পাশ কাটিয়ে চলে গেছে। জাঙ্কুকও তেমন ভাবে মাথা ঘামায়নি এসবে। ওর মেজাজ ভীষণ বেগেছিল, রাগে শরীর জ্বলছিল কায়ের ওই রকম দৃষ্টি দেখে। আর কায়ের রাগটা তের উপর ঝেড়েছে। জাঙ্কুক অবশ্য আজ বাসে ওঠার পর কথা বলতে চেয়েছিল তের সাথে, কিন্তু তে সেই সুযোগ দেয়নি। দ্রুত জিমিনকে টেনে নিজের পাশে বসায়। জাঙ্কুক এক শ্বাস ফেলে, অন্য সিটে গিয়ে বসে পড়ে। সিটে মাথা রেখে তে ঘুমিয়ে আছে। জাঙ্কুক জিমিনের কাছে এসে কিছুটা ঝুঁকে বলে, তে আমার উপর রেগে আছে। জিমিন জাঙ্কুকের দিকে তাকায়। কষ্ট পেয়েছো ভাইয়া? তোমার ওই রকম ভাবে ওয়ার্ড ইউজ করা উচিত হয়নি। ভালো করে বললেই পারতে। মাথা ঠিক ছিল না আমার কায়ের ওই রকম দৃষ্টি দেখে। কবে যেন খুন করে ফেলি আমি ওকে। জিমিন ভ্রু কুঁচকে তাকালো জাঙ্কুকের দিকে। সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কায়ের দিকে ওভাবে তাকালে তোমার কি ভাইয়া? জাঙ্কুক খানিকটা সময় নীরব থাকলো। তারপর মুচকি হেসে জিমিনকে বলে, আমার সিটে গিয়ে বস তুই। কেন কেন? জাঙ্কুক জিমিনের মাথায় কাঁটা মেরে বলে, তুই পাগলি, এটাও বুঝিস না গাধি? ভাইয়ের কথায় জিমিন প্রশস্ত হাসলো। তারপর জিমিন জাঙ্কুকের সিটে গিয়ে বসে এবং জাঙ্কুক তার পাশে গিয়ে বসলো। জিমিন ওর ভাইকে বলে, ভাইয়া আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে এতগুলো থ্যাঙ্কস। জাঙ্কুক মৃদু হেসে বলে চুলগুলো এলোমেলো করে দেয়। ভাইয়া তুমি বলো না আমি যা ভাবছি সত্যি। তুমি সত্যি থেকে। জিমিনের পুরো কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক মুচকি হাসে। সেটা সময় হলেই জানতে পারবি। জিমিন আর কথা পারালো না। ও বুঝে গেছে ওর ভাই তের জন্য অন্য কিছু ফিল করে, যার দরুন কাইকে ওরকম আশেপাশে সহ্য করতে পারে না। জাঙ্কুক তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে অনেকটা সময় নিয়ে। তেকে এইভাবে দেখতে ওর ভালো লাগছে। অতি সাবধানতার সাথে আলগোছে তের একটা আঙুল নিজের আঙুলের ভাঁজে নিয়ে নিল। জিমিন ব্যাপারটা লক্ষ্য করে মুচকি হাসলো। তের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে ও মনে মনে প্রতিদিন আল্লাহর কাছে এটা চেয়ে এসছে। সেটা বোধহয় এবার সত্যি হবে। আল্লাহ বোধহয় এবার জিমিনের সমস্ত ইচ্ছেটা পূরণ করবে। কথাগুলো ভেবে আবারও মৃদু হাসলো জিমি। বাসে ঝাঁকুনি খেয়ে তেই ঘুম ভেঙে গেল। পিট পিট করে চোখ মেলে তাকালো। পাশে তাকিয়ে জাঙ্কুককে দেখে অবাক হলো বেশ। জাঙ্কুক সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। তে খেয়াল করলো জাঙ্কুক ওর একটা আঙুল নিজের আঙুলের ভাঁজের সাথে নিয়ে রেখেছে। তড়িঘড়ি করে সরে বসতে চাইলো। ফলস্বরূপ জাঙ্কুক চোখ মেলে তাকায়। তেকে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক এক কাল হেসে বলে, ঘুম কেমন হলো? আপনি এখানে কেন? জিমিন জিমিন কোথায়? জাঙ্কুক তের প্রশ্নের জবাব না দিয়ে বলে, সরি। ভ্রু কুঁচকে তাকালো তে। লোকটা হঠাৎ করে সরি বলছে কেন ভেবে পেল না। জাঙ্কুক আবারও বলল, সেই দিন ওইরকম ওয়ার্ড ইউজ করা আমার উচিত হয়নি। তের চোখ জলে ভরে উঠল। মনে পড়ে গেল সেই দিনে জাঙ্কুকের করা বিহেভিয়ারের কথা। কি কটু কটু কথাই না শুনিয়েছিল ওকে। অভিমান হলো বেশ জাঙ্কুকের ওপরে, তাই গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে রইল। জাঙ্কুক তা দেখে মুচকি হেসে আবারও বলে, যতবার তুমি অসাবধানতায় ওরকম কাজ করবে ততবারই আমি কটু কটু কথা শোনাবো তোমায়। তে চকিত ভাবে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এক গাল হেসে তের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি চাই না আমি ব্যতীত অন্য কেউ তোমাকে সেভাবে দেখুক। চমকালো তে। লোকটা এসব কি বলছে? তবে কি উনি? এসব ভাবনা মনের মাঝে আসতেই তে সেসব ঝেড়ে ফেলে। কথা ঘোরানোর জন্য তে বলে, জিমিন কোথায়? আমি ওর সাথে বসবো। কথাটা বলে তে উঠতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। কাই তোমাকে স্পর্শ করেছে বলে আমি মেরেছি কেন? আর আমি তোমাকে বারবার কেন স্পর্শ করি জানতে চাও না তুমি? তের বুক ডিপ ডিপ করছে।
ও আন্দাজ করতে পারছে জাঙ্কুক এই মুহূর্তে কি বলতে চাচ্ছে, কিন্তু তে সেই সব কথা একদমই শুনতে চায় না। ও চায় না জাঙ্কুক এমন কিছু বলুক, তাই চট করেই বলে, কিছু শুনতে চাই না আমি। কথাটা বলে জানলার উপর হাত রেখে তাতে থুতনি রেখে বাইরের দিকে তাকালো। জাঙ্কুক তের দিকে ঝুঁকে গিয়ে কানে কাছে ফিস ফিস করে, কিন্তু আমি জানাতে চাইতে এই পৃথিবীতে প্রচুর ছেলে আছে তে, কিন্তু আমি বলতে চাই তুমি শুধু আমারই হও, অন্য কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকাক। কথাটা বলে জাঙ্কুক সরে গেল। এই সারা শরীর যেন কেঁপে উঠল। চকিত তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাঁকা হেসে ওর দিকেই তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল তে। লম্বা একটা শ্বাস ফেললো, আবারও জাঙ্কুকের দিকে তাকালো এবং বলে, দেখুন ভাইয়া, আমি সেই দিন জিমিকে মজা ছলেই ননদিনী বলেছিলাম। আমি জানতাম না ফোনের ওপাশে জিমিনের ভাই মানে আপনি ছিলেন। ওই কথার জন্য এভাবে আপনি আমার পেছনে পড়ে থাকতে পারেন না। ওটা জাস্ট একটা ইনসিডেন্ট ছিল। আপনি সেই ঘটনা ধরে আমি বসে নেই তে, আমি আমার কথাটা জানালাম। এখন তুমি হ্যাঁ না যাই বলো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোমার আশেপাশে কোনো ছেলেকে আমি যেন না দেখি, নয়তো তোমার জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না, তুমি শুধু আমারই হবে। গম্ভীর কণ্ঠে বলল জাঙ্কুক কথাগুলো। এই তবদা খেয়ে বসে আছে। লোকটি কি প্রপোজ করলো নাকি হুমকি দিল? পুরানো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বিড়বিড় করে বলল এই কথাটা। জাঙ্কুক শুনে ফেলেছে। তের দিকে বুক কুঁচকে তাকায়। তে দ্রুত বাইরের দিকে তাকালো। জিহবের জন্য অপেক্ষা করছে তে। ক্যাম্পাসে পৌঁছে গেছে বেশ কিছুক্ষণ হবে। ধীরে ধীরে সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে। ইয়োনো আর জিমিন দাঁড়িয়ে আছে তের জন্য। যে হোক এসে তেকে নিয়ে গেলে ওরা নিজেদের বাড়ি ফিরবে। জিমিন আচমকাই বলে, ইতি ভাইয়া কি তোকে প্রপোজ করেছে? জিমিনের কথা ইয়োনো ব্রু কুঁচকে তাকায় ওদের দুজনের দিকে। তে ভাবলেশহীন ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। তে জিমিনকে পাল্টা প্রশ্ন করে, তুই বাসে আমার পাশ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছিলি কেন? ভাইয়া বলেছে তাই। কাল যদি অন্য কেউ বলে তখন কি তার হাতেও আমায় ছেড়ে দিবি একা? এই বেটা, অন্য কেউ আর আমার ভাইয়া এক হলো নাকি? কিন্তু আমার কাছে দুজনেই সমান জিমিন। আমার ভাইয়া মোটেও সেরকম না তে। ভাইয়ার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি তাই। প্লিজ জিমিন, এইসব কথা না বলি আমরা। এতক্ষণ ইয়োনো সবটাই নীরব দর্শকের মতো দেখছিল। এবার বলে, আচ্ছা কাহিনী কি বলতো? জিমিন একে একে ইয়োনোকে সমস্তটা বলে। ইয়োনো সবটা শুনে তেকে কিছু বলতে গেলে তে বলে ওঠে, প্লিজ আমি এসব ব্যাপারে ইন ফিউচার কোনো প্রকার কথা শুনতে চাই না। এই বিষয়ে আর কেউই কোনো কথা বলে না। ইয়োনো আর জেনি রিলেশন নিয়ে কথা হচ্ছে। ইয়োনো নিজের পকেট থেকে একটা রিং বের করে তে হাতে পরিয়ে দিল। তে রিংটা ভালো করে দেখে, ভীষণ খুশি হলো। ওর পছন্দ হয়েছে বেশ। জিজ্ঞেস করলো, এটা? এটা তোর জন্য। তোর রিং নিয়ে জেনিকে পরিয়ে দিয়েছি না, তাই তোর জন্য আমি এটা নিজে কিনে এনেছি। পরে তো আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করতি তোর রিং নেওয়ার জন্য, তাই আমি আর কোনো কথা শুনতে রাজি না। থ্যাঙ্কস দোস্ত, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছিস? এই অনুর বাচ্চা, আমারটা কই? ইয়োনো আবার একটা রিং বের করে জিমিনের হাতে দিল। রিং পেয়ে জিমি তো বেজায় খুশি। তোর জন্য না আনলে তুই আমায় আস্ত রাখতি? একদমই না। জিমিনের কথায় তে আর ইয়োনো দুজনেই হাসলো। তে জিমিন দুজনে একসাথে ইয়োনোকে জড়িয়ে ধরে। ইয়োনো দুই বন্ধুর মাথায় আলতো করে হাত রাখে। দূর থেকে দাঁড়িয়ে এইসব দেখছে জাঙ্কুক আর মুচকি হাসছে। এভাবে যে তেকে ভালোবেসে ফেলবে সেটাও নিজে কখনো কল্পনা করতে পারেনি। জাঙ্কুক তের সামনে গিয়ে বলল, বাসায় পৌঁছে দিই তোমায়? থ্যাঙ্কস জাঙ্কুক ভাই, আমাকে নিতে আমার ভাই আসছে। তের মুখে জাঙ্কুক ভাই শুনে জাঙ্কুকের বেশ রাগ হলো। কোনো মতে রাগটা সামনে নিয়ে বলে, এখনো তো আসছেন না, আমি দিয়ে আসি? না, আমি ভাইয়ার সাথেই যাব। তের কথাই জিমিন আর ইয়োনো কিছু বলল না। ওরা জানে তে যেহেতু বলেছে যাবে না, তার মানে ও কিছুতেই যাবে না। জাঙ্কুক রেগে খানিকটা দূরে সরে দাঁড়ালো। এমন সময় তের সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। তে ছেলেটাকে দেখে বেশ খুশি হলো। ছেলেটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। হোয়াট আ সারপ্রাইজ ম্যান! খুশি হচ্ছিস না? ভীষণ। যে হোক পাঠালো আমাকে, একটা কাজে আটকে পড়েছে। তো চল বাসায় যা যাক। তে সম্মতি জানালো। যাওয়ার আগে জিমিন আর ইয়োনোর সাথে ছেলেটার পরিচয় করিয়ে দিল। এটা লিজার ভাই বুগাম। ওদের থেকে বাই বলে তে বুগামের সাথে বাইকে উঠে চলে গেল বাসার উদ্দেশ্যে। জাঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল।
কপালের রং ফুলে উঠল। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তেজ যাওয়ার দিকে তাকিয়ে।